আজকে আমরা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। Why aspirin is the only NSAID used as antiplatelet drug or rational use of aspirin as antiplatelet drug। মানে অনেকগুলো NSAID আছে, তার মধ্যে আমরা অ্যান্টিপ্লাটলেট ড্রাগ হিসেবে অ্যাসপিরিন কেন ইউজ করি, তো আমরা এটা একটু আলোচনা করব। ইন্টারেস্টিং একটা কোয়েশ্চন। ফার্স্টে আমরা একটু ফিজিওলজিটা দেখতে চাই। ফিজিওলজি, তো আমাদের সেলের মেমব্রেনে একটা অ্যাসিড আছে যার নাম হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। তো অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে COX-1 এনজাইমের মাধ্যমে তৈরি হয় হচ্ছে থ্রোম্বোক্সেন A2 এবং COX-2 এনজাইমের মাধ্যমে তৈরি হয় হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বা যেটাকে আমরা বলি প্রোস্টাসাইক্লিন। এখন দুইটার কাজ ভিন্ন আমরা জানি। থ্রোম্বোক্সেন A2 হচ্ছে প্লাটিলেট ফাংশনকে অ্যাক্টিভ করে বা প্লাটিলেট অ্যাগ্রিগেশন করে, প্লাটিলেট অ্যাগ্রিগেশন। আর প্রোস্টাগ্ল্যান্ডিন I2 হচ্ছে ইনহিবিট প্লাটিলেট অ্যাগ্রিগেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি থ্রোম্বোক্সেন A2 এবং হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বা প্রোস্টাসাইক্লিন, এই দুইটা হচ্ছে একে অপরের বিপরীত কাজ করে। তাহলে নর্মালি আমাদের বডি যখন হোমিওস্ট্যাসিস অবস্থায় থাকে, নর্মাল ফিজিওলজিতে থ্রোম্বোক্সেন A2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স থাকে, ব্যালেন্স। এবং এই ব্যালেন্সের কারণে থ্রোম্বোক্সেন A2 বেশি কাজ করে না, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বেশি কাজ করে, মানে দুইটার মধ্যে একটা ব্যালেন্স থাকে। এটা হচ্ছে নর্মাল হোমিওস্ট্যাসিসের একটা অবস্থা। তো এখন একটা বিষয় আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে প্লাটিলেটের মধ্যে থাকে হচ্ছে COX-1 এনজাইম। প্লাটিলেটের মধ্যে থাকে হচ্ছে COX-1 এনজাইম। তাহলে প্লাটিলেট তৈরি করবে হচ্ছে থ্রোম্বোক্সেন A2। আর আমাদের এন্ডোথেলিয়াম, ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম, তার মধ্যে থাকে হচ্ছে COX-2 এনজাইম। তাহলে সে তৈরি করবে প্রোস্টাগ্ল্যান্ডিন I2। তাহলে প্লাটিলেট থ্রোম্বোক্সেন I2 তৈরি করে, তাহলে এটা হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেশন করবে। আর এন্ডোথেলিয়াম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 তৈরি করে, যেটা হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেশন হতে দিবে না। নর্মালি হচ্ছে এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স থাকে। এখন আমি যখন একটা ড্রাগ দিচ্ছি অ্যাসপিরিন, তো এই ড্রাগটা নিয়ে একটু বলতে হবে। এটা একটা NSAID, এটা একটা NSAID। তো all NSAID are reversible inhibitor except aspirin। তাহলে এই যে অ্যাসপিরিনটা হচ্ছে একটা NSAID এবং এটা হচ্ছে ইরিভার্সিবল ইনহিবিটর অফ COX এনজাইম। অ্যাসপিরিন COX-1 অ্যান্ড COX-2 দুইটা এনজাইমকে ইনহিবিট করে। এবং এটা কিভাবে করে? ইরিভার্সিবল ইনহিবিশন। আমরা ছোট্ট করে যদি ইরিভার্সিবল ইনহিবিশন নিয়ে একটু বলি ইরিভার্সিবল ইনহিবিশন, যখন কোথাও ইরিভার্সিবল ইনহিবিশন হয়, মানে কোনো ড্রাগ দিয়ে কোনো একটা রিসেপ্টর ইরিভার্সিবলি ইনহিবিশন, এর অর্থ হচ্ছে রিসেপ্টরের সাথে ড্রাগটা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত হয়। তো যখন ইরিভার্সিবল ইনহিবিশন হয়, তখন ওই ড্রাগটা ওই রিসেপ্টর থেকে আর ছুটে না, মানে ডিসোসিয়েট হয় না। তখন কি হয়? তখন আমরা যদি ওই রিসেপ্টরের ফাংশনটা আবার ফিরে পেতে চাই, তাহলে ওই রিসেপ্টরটাকে আবার নতুন করে তৈরি হতে হবে। ড্রাগ বাউন্ড যে রিসেপ্টর এখন ওইটা আর কাজ করতে পারবে না, নতুন একটা রিসেপ্টর তৈরি হতে হবে, নতুন একটা রিসেপ্টর বা নতুন এনজাইম যেটার উপর ড্রাগটা বসে আছে। তো নতুনভাবে যদি তৈরি হতে হয়, আমরা জানি এখানে যেটা প্রয়োজন, যে এগুলো তো প্রোটিন রিসেপ্টর, তারপর হচ্ছে এনজাইম, এগুলো তো নর্মালি প্রোটিন। তাহলে প্রোটিন তৈরি হয় কোন জায়গা থেকে? আমরা জানি ট্রান্সলেশন প্রক্রিয়ায় mRNA থেকে তৈরি হয়। mRNA থেকে তৈরি হয় প্রোটিন। mRNA কোথেকে তৈরি হয়? ডিএনএ থেকে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। তো এখন যেই সেলের ডিএনএ নাই, সেই সেলকে প্রোটিন মানে কি এখানে বলতে চাচ্ছি আমরা রিসেপ্টর বা এনজাইম, এটা কি তৈরি করতে পারবে? তাহলে যার ডিএনএ নাই সে তো রিসেপ্টর এবং এনজাইম এগুলো তৈরি করতে পারবে না। তো আমরা এখানে যে দুইটা সেল বললাম, প্লাটিলেট এবং এন্ডোথেলিয়াম, আমরা জানি প্লাটিলেটে ডিএনএ নাই বা নিউক্লিয়াস নাই। তাহলে প্লাটিলেট
নো নিউক্লিয়াস, প্লাটিলেটে হচ্ছে নো নিউক্লিয়াস, নো নিউক্লিয়াস। তো যেহেতু নিউক্লিয়াস নাই, সুতরাং প্লাটিলেট নিও সিনথেসিস অফ কক্স 1 এনজাইম, এটা কি হবে? হবে না, নট পসিবল। তাহলে নতুন এনজাইম সিনথেস হবে না। তাহলে অ্যাসপিরিন যদি প্লাটিলেটকে ইনহিবিট করে, অ্যাসপিরিন প্লাটিলেটের যে কক্স 1 এনজাইম আছে সেটাকে যখন ইনহিবিট করবে, তখন হচ্ছে প্লাটিলেট থ্রম্বোক্সেন A2 তৈরি হবে না। এবং যেহেতু এটা ইরিভার্সিবল ইনহিবিশন, তাহলে নতুন করে আবার কক্স 1 এনজাইম নিও সিনথেসিসও হবে না। তো যার কারণ হচ্ছে থ্রম্বোক্সেন A2 অনেক বেশি কমে যাবে। এটা হচ্ছে প্লাটিলেটের ক্ষেত্রে। এখন অ্যাসপিরিন এন্ডোথেলিয়াম এর কক্স 2 এনজাইমকে তো ইনহিবিট করে, ইরিভার্সিবলি যখন বাইন্ড করে তখন কক্স 2 এনজাইম ইনহিবিট হয়, আলটিমেটলি কি হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন I2টাও কমবে। তাহলে ইনিশিয়ালি থ্রম্বোক্সেন A2 অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন I2 দুটাই কমতেছে ইনিশিয়ালি। কিন্তু যেহেতু এটা রিভার্সিবল ইনহিবিশন, তাহলে নতুন এনজাইম সিনথেস হতে হবে। এখন এন্ডোথেলিয়ামের মধ্যে আমরা জানি নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াস যেহেতু আছে, নিও সিনথেসিস অফ কক্স 2 পসিবল। তাহলে কক্স 2 যখন নতুনভাবে সিনথেস হবে, তখন হচ্ছে আবার প্রোস্টাগ্ল্যান্ডিন I2 তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে ব্যাপারটা ইনিশিয়ালি হচ্ছে থ্রম্বোক্সেন A2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন I2 দুইটা কমে যাবে, এবং পরবর্তীতে থ্রম্বোক্সেন A2 তো তৈরি হচ্ছে না। আর কেন তৈরি হচ্ছে না? কারণ হচ্ছে এটা এনজাইমের ইরিভার্সিবল ইনহিবিশনের কারণে, যেহেতু নিউক্লিয়াস নাই প্লাটিলেটের মধ্যে, কক্স 1 তৈরি হচ্ছে না, সো থ্রম্বোক্সেন A2 এখনও কম। কিন্তু পরবর্তীতে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন I2টা বেড়ে যাবে। কেন? কারণ হচ্ছে কক্স 2টা তৈরি হচ্ছে এন্ডোথেলিয়ামের নিউক্লিয়াস থেকে। তাহলে আমাদের বডি যে থ্রম্বোক্সেন A2 প্রোস্টাগ্ল্যান্ডিন I2 যে ব্যালেন্সটা ছিল, এই ব্যালেন্সটা এখন কি ব্যালেন্স অবস্থায় থাকবে? থাকবে না। এটা হচ্ছে টুয়ার্ডস প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এর দিকে চলে যাবে। তাহলে ব্যালেন্সটা প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এর দিকে চলে যাচ্ছে। তাহলে একদিকে থ্রম্বোক্সেন A2 কম, যার কারণে প্লাটিলেট এগ্রিগেশন হচ্ছে না, মানে হচ্ছে নো প্লাটিলেট এগ্রিগেশন। থ্রম্বোক্সেন A2 প্লাটিলেট এগ্রিগেশন করে, তাহলে থ্রম্বোক্সেন A2 নাই, মানে হচ্ছে প্লাটিলেট এগ্রিগেশন হচ্ছে না। আবার অন্যদিকে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বেশি, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বেশি মানে কি, প্লাটিলেট এগ্রিগেশন আরও কমে গেছে, মানে হচ্ছে ইনহিবিট প্লাটিলেট এগ্রিগেশন আরও কমে গিয়েছে, অর্থাৎ ইনহিবিট প্লাটিলেট এগ্রিগেশন। তাহলে নো প্লাটিলেট এগ্রিগেশন, ইনহিবিট প্লাটিলেট এগ্রিগেশন একই কথা। আলটিমেটলি প্লাটিলেট এগ্রিগেশন হবে না। সো তখন হচ্ছে আমরা অ্যান্টি প্লাটিলেট ইফেক্টটা ভালো পাবো, অ্যাসপিরিনের মাধ্যমে। কিন্তু রিভার্সিবল যদি রিভার্সিবল হয়, অর্থাৎ অন্য অ্যানাসিড আমরা কেন ইউজ করি না, আদার অ্যানাসিড কেন আমরা ইউজ করি না? কারণ হচ্ছে তারা রিভার্সিবল। তো রিভার্সিবল হলে পরবর্তীতে প্রথমে হচ্ছে থ্রম্বোক্সেন A2 কমবে, তারপর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 কমবে, কিন্তু পরবর্তীতে থ্রম্বোক্সেন A2 আবার বেড়ে যাবে, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বেড়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা যে অ্যান্টি প্লাটিলেট ইফেক্ট এটা আমরা পাচ্ছি না। ঠিক আছে, যার কারণে হচ্ছে আমরা রিভার্সিবল বা আদার অ্যানাসিড ইউজ করি না, অ্যাসপিরিনটা আমরা ইউজ করি। সো এটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা টপিক।